আচ্ছা, আই হ্যাভ বিন গোয়িং, আই হ্যাভ বিন গোয়িং এর পরে কি হবে? হ্যাভ এর পরের অপশন ছিল হ্যাড, তাহলে সবগুলোর ক্ষেত্রেই হ্যাডই বসতো। সেকেন্ড অপশন হবে 11 নম্বর, আই হ্যাড বিন গোয়িং। ঠিক আছে, 10এরটা আই হ্যাভ বিন গোয়িং, 11এরটা আই হ্যাড বিন গোয়িং। আর 12 নম্বর, 12 নম্বর হচ্ছে ফিউচারে আছে, তো ফিউচারে শ্যাল বা উইল আসে, তো সেরকমই শ্যাল এসছে, আই এর সঙ্গে শ্যাল হয়, অন্য কিছু উই এর সঙ্গে শ্যাল হয়, বাদ বাকি সব উইল হতো। আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, সরি। তো দেখ, 12 নম্বরে শ্যাল বা উইল দিয়ে শুধুমাত্র চেঞ্জ হবে, হ্যাভ বিন গোয়িংটা কিন্তু হ্যাভ বিন গোয়িংই থাকবে। যদি হি হতো, হি এর সঙ্গে হ্যাজ যায় বলে হি উইল হ্যাভ বিন গোয়িং হবে না, হি উইল হ্যাভ বিন গোয়িংই হবে। ওই হ্যাভ বিন গোয়িং এর জায়গাটা ফিক্স থাকবে, শ্যাল বা উইল দিয়ে ওটাকে চেঞ্জ করতে হবে। এটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় এই গ্রুপটার নাম, তাহলে প্রথমটা বলেছি গ্রুপের সবসময় প্রথমটা হবে প্রেজেন্ট টেন্স, তার মানে 10 নম্বরটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 11টা হচ্ছে পাস্ট, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 12 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটুকুতে কোনো ডাউট থাকার কথা নয়। এবার দেখ, এইগুলো ভালো করে খাতায় আগে লিখে নে, না হলে বুঝতে পারবি না। এটা হলে এবার পরবর্তীতে দেখ, আমি যদি ডু দিয়ে ধরি, ডু দিয়ে যদি ধরি, প্রথমটা গো দিয়ে ধরেছিলাম, গো এর জন্য কি কি 3টে ফর্ম ছিল? গো, ওয়েন্ট, গন। সেরকমই ডু দিয়ে যদি ভার্ব হয় তাহলে হচ্ছে ডু, ডিড, ডান। বা রাইট দিয়ে যদি ভার্ব হয় রাইট, রোট, রিটেন। তাহলে প্রথমটায় 1 নম্বরে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছিলাম আই গো। আই গো মানে কি? একেবারে ফার্স্ট ফর্ম। তাহলে ডু হলে কি হতো? আই ডু। যদি রাইট হতো তাহলে কি হতো? আই রাইট। 2 নম্বর কি লিখেছিলাম? আই ওয়েন্ট। গো এর সেকেন্ড ফর্ম আই ওয়েন্ট। তাহলে ডু এর ক্ষেত্রে কি হতো? আই ডিড। যদি রাইট দিয়ে করতে চাইতাম কি হতো? আই রোট। 3 নম্বর আই শ্যাল গো। গো মানে ফার্স্ট ফর্মে চলে এসছে, তাহলে কি হতো? আই শ্যাল গো, অথবা আই শ্যাল ডু, আই শ্যাল রাইট। একইভাবে পরেরগুলো দেখ। 4 আই অ্যাম গোয়িং, কি হতে পারতো? আই অ্যাম ডুইং, আই অ্যাম রাইটিং। 5 নম্বর আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ ডুইং, আই ওয়াজ রাইটিং, এরকম হতে পারতো। 6 নম্বর আই শ্যাল বি গোয়িং, কি হবে? আই শ্যাল বি ডুইং, আই শ্যাল বি রাইটিং। এরকম যেই ভার্ব হবে সেই ভার্বেরই 3টে ফর্ম আছে। এবার 3টে ফর্ম ভালো করে মুখস্থ করবি। এইবার এইখানে যেই নম্বর ফর্মটা আছে সেই রকম বুঝে ওই ভার্বের সেই তত নম্বর ফর্মটাই বসিয়ে দিবি। 7 নম্বরে আছে আই হ্যাভ গান, তাহলে কি হবে? আই হ্যাভ ডান, আই হ্যাভ রিটেন, 3 নম্বর ফর্ম। 8 নম্বর আই হ্যাড গান, তাহলে আই হ্যাড ডান, আই হ্যাড রিটেন। 9 নম্বর আই শ্যাল হ্যাভ গান, তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন, আই শ্যাল হ্যাভ ডান। 10 নম্বর আছে পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যখনই আসবে তখনই ভার্বের আইএনজি ফর্ম। 2 নম্বর যেটা আমার ছিল কন্টিনিউয়াস, মানে 4, 5, 6 2 নম্বর গ্রুপ, তো ওখানে কিন্তু সবগুলো ছিল কন্টিনিউয়াসের আইএনজি ফর্ম। কন্টিনিউয়াস যেহেতু আছে আইএনজি ফর্ম, আই এম গোয়িং, আই ওয়াজ গোয়িং, আই শ্যাল বি গোয়িং। সেরকমই 4 নম্বর একেবারে শেষের যেটা 10, 11, 12, এখানেও কিন্তু কন্টিনিউয়াস আছে, নাম কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আইএনজি ফর্ম আসবে, আই হ্যাভ বিন গোয়িং, আই হ্যাড বিন গোয়িং, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং। তো এখানে কি হতে পারতো? আই হ্যাভ বিন ডুইং হতে পারতো, আই হ্যাভ বিন রাইটিং হতে পারতো। 11 নম্বরে আই হ্যাড বিন ডুইং হতে পারতো, আই হ্যাড বিন রাইটিং হতে পারতো। 12 নম্বর আই শ্যাল হ্যাভ বিন ডুইং হতে পারতো, আই শ্যাল হ্যাভ বিন রাইটিং হতে পারতো। এইবার যেটা কাজ তোদের, এগুলোর মানে জানা, বাংলা মানে জানা। আই গো, আই গো মানে যদি হয় আমি চাই, ভালো করে বুঝে নে, খাতায় বার করে লিখে নে খাতায়। আই গো মানে আমি যাই। তো আই গো মানে যদি আমি যাই হয়, আমি করি কি হবে? আই ডু। আমি লিখি কি হবে? আই রাইট। ব্যাপার হচ্ছে যেটা হ্যাবিচুয়াল অ্যাকশন সব সময় হয়, সেরকম অর্থ বোঝাতে 1 নম্বর টেন্সটা ব্যবহার করা হয়, যেটার নাম সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আই ডু, আই গো, আই রাইট, আমি লিখি, আমি খাই,
কী হবে? আমি খাই, আই ইট। আমি ড্রাইভ করি, আই ড্রাইভ। সিম্পল, কোনো অ্যামিজার কিচ্ছু আসছে না, ভালো করে মাথায় রাখ, এগুলো সব অ্যাক্টিভ চলছে, অ্যাক্টিভ ভয়েসে, কিচ্ছু আসে না। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? তো আমি বেসিক জায়গাগুলো শিখিয়ে দিচ্ছি। 2 নম্বর দেখ, আই ওয়েন্ট আছে, তো আই ওয়েন্ট মানে সেকেন্ড নম্বর ফর্ম। তো এইটা দেখ, কি বলেছিলাম, প্রথমগুলো হয় প্রেজেন্ট, 2 নম্বরগুলো হচ্ছে পাস্ট। তাহলে আই ওয়েন্ট মানে কি? আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। তাহলে আই ডিড যেটা বলবো সেকেন্ডে, সেটা কি হবে? আমি করেছিলাম। আই রোট হলে কি হবে? আমি লিখেছিলাম। এরকমভাবে যে কোনো ফর্ম বসাবি, ওই ছিলাম ব্যাপারটা, যেটা কাজটা হয়ে গেছে, সেরকম অর্থে এই তোর সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। 3 নম্বর আই শ্যাল গো, এটা হচ্ছে ফিউচারে, আমি যাব। আই শ্যাল গো মনে হচ্ছে আমি যাব, তাহলে আমি করব, আই শ্যাল ডু। আমি লিখব, আই শ্যাল রাইট। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? জাস্ট যেরকম ফরম্যাটে আছে সেরকমভাবে করে দিতে হবে। আই গো তাহলে আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই শ্যাল গো আমি যাব। খাতায় ভালো করে লিখতে শুরু কর, খাতায় না লিখলে পরবর্তীতে যা বলবো বুঝতে পারবি না। কন্টিনিউয়াস, আই অ্যাম গোয়িং মানে হচ্ছে আমি যাচ্ছি, তাহলে আমি করছি, আই অ্যাম ডুইং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। 5 নম্বর আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, তাহলে আমি করছিলাম, কি হবে? আই ওয়াজ ডুইং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। খুব সোজা ব্যাপার। 6 নম্বর আই শ্যাল বি গোয়িং, আমি যেতে থাকবো। আই শ্যাল বি গোয়িং মানে হচ্ছে আমি যেতে থাকবো, ফিউচারের একটা সময়, যেই সময় কাজটা হবে। আই শ্যাল বি গোয়িং, তার মানে আমি লিখতে থাকবো, আই শ্যাল বি রাইটিং। আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। এই বাংলা যেগুলো বলছি, আবারও বলছি, ব্র্যাকেট করে পাশে লিখে নে। 7 নম্বরে চলে আয়। 7 নম্বরে আই হ্যাভ গান মানে আমি গিয়েছি, জাস্ট গেছি, আই হ্যাভ গান। তাহলে আমি করেছি, আই হ্যাভ ডান। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। এইভাবে চলবে। আই হ্যাড গান মানে আমি গিয়েছিলাম, তো আই হ্যাড গান মানে আমি গিয়েছিলাম। দেখ 2 নম্বরের মতন আই ওয়েন্টও বলেছিলাম, আমি গিয়েছিলাম। তো আই হ্যাড গানেও বলছি আমি গিয়েছিলাম। ব্যাপারটা একই, কিন্তু টেন্সটার ব্যবহারের কিছু পার্থক্য আছে, সেই ব্যাপারটা আমরা ডিটেলে আরও জানবো পরে। 9 নম্বর আই শ্যাল হ্যাভ গান মানে আমি গিয়ে থাকবো। আই শ্যাল হ্যাভ গান মানে কোনো একটা ভবিষ্যতের সময়, ধর আমি আজকে রাত্রি 10টার মধ্যে গিয়ে থাকবো, এখন 5টা বাজে, বিকেল 5টা, 10টার মধ্যে আমি গিয়ে থাকবো, তখন হবে আই শ্যাল হ্যাভ গান বাই 10 PM, মানে 10টা যখন বাজবে তখন কাজটা হয়ে যাবে। তাহলে সেরকমই আই শ্যাল হ্যাভ ডান মাই হোমওয়ার্ক বাই 10 PM, সেরকম হতে পারে। আই শ্যাল হ্যাভ রিটেন দিস লেটার বাই 8 PM হতে পারে। আমি ওই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলবো। নেক্সট 10 নম্বর আই হ্যাভ বিন গোয়িং। আই হ্যাভ বিন গোয়িং মানে ব্যাপারটা হচ্ছে দুটোই কন্টিনিউয়াস। আমি বলেছিলাম আগেরটা যেটা 4, 5, 6 কন্টিনিউয়াস আছে, আবার এটাও পারফেক্ট কন্টিনিউয়াস আছে 10, 11, 12। তাহলে দুটোই যখন কন্টিনিউয়াসে, দুটোই চলছে। এবার প্রথমটার ক্ষেত্রে কখন হচ্ছে সেই টাইম পিরিয়ডটা উল্লেখ করা থাকবে না। আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি, জাস্ট আমি যাচ্ছি। আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি, কতক্ষণ ধরে যাচ্ছি কিছু বলবো না। কিন্তু যখনই আমি বলবো যে আই হ্যাভ বিন গোয়িং, তার মানে অনেকটা সময় ধরে কাজটা হচ্ছে। ধর 2 ঘন্টা ধরে যাচ্ছি, তো আই অ্যাম গোয়িং বললে 2 ঘন্টার ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু অনেক সময় ধরে যাচ্ছি, অনেক সময় ধরে করছি, একটা টাইম ব্যাপার যখন আসবে তখন আমি বলবো আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি। সেরকমই আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি কিছু একটা খোঁজ করছি, 2 ঘন্টা ধরে খোঁজ করছি, আই হ্যাভ বিন সার্চিং। আমি 2 ঘন্টা ধরে লিখছি, আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। এই ব্যাপারটা যখন আসবে তখন তোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি শুধু লিখছি হতো তাহলে কী হতো? আই অ্যাম রাইটিং হলেই হয়ে যেত। ধর বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং বলতে পারি, কিন্তু যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তাহলে লিখতে হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। বোঝা যাচ্ছে আশা করি। তো 11 নম্বর আই হ্যাড বিন গোয়িং, একই ব্যাপার, পাস্টের ব্যাপার, যে আমি 2 ঘন্টা ধরে যাচ্ছিলাম, আই হ্যাড বিন গোয়িং ফর 2 আওয়ার্স। আই হ্যাড বিন
ডুইং হতে পারে, আই হ্যাড বিন রাইটিং হতে পারে, একই রকম সেন্স। 12 নম্বর হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, মানে ভবিষ্যতে অনেকক্ষণ ধরে কাজটা চলতে থাকবে এরকম। আই শ্যাল হ্যাভ বিন গোয়িং মানে আমি যেতে থাকবো, ভবিষ্যতে একটা সময় ধরে যেতে থাকবো, সেরকম সেন্সে ব্যাপারটা আসে। আই শ্যাল হ্যাভ বিন ডুইং, আমি অনেকক্ষণ সময় ধরে ভবিষ্যতে করতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন রাইটিং, একই রকম, আমি অনেকক্ষণ ধরে করতে থাকবো। তো ব্যাপার হচ্ছে আমরা প্রথমে 1 থেকে 12 অবধি শিখলাম। এই 12টা টেন্স খুব ভালো করে ফার্স্টে মুখস্থ কর। এইবার এক একটা টেন্সকে ভাঙিয়ে আমি আবার 4টে করে করব। তো তার জন্য বলেছি, তো তার জন্য তোরা কি করবি, এই 12টা ভালো করে লিখে নে খাতায়। 12টা যখন লিখবি, ভালো করে বোঝ, আমি মুছে দিচ্ছি এটা। 12টা যখন লিখবি তখন কিন্তু নিচে ফাঁকা দিবি। কেমন, কীরকম? এক যেটা লিখবি আই গো, দেখ আমি এগুলো মুছে দিচ্ছি, কিন্তু যা লেখার পজ করে লিখে নে, তারপরে আবার পরেরটায় আসবি। যদি আগেরগুলো না বুঝতে পারিস, পরেরগুলো কিচ্ছু বুঝতে পারবি না, পরেরগুলো কিচ্ছু বুঝতে পারবি না। তো আমি যদি লিখি আই গো, এই আই গোটার থেকে আমরা আবার 4টে করে সেন্টেন্স বার করব। তো তার জন্য কিরকম ভাবে লিখতে হবে, আমি এগুলো সব মুছে দিচ্ছি, শুধু এক একটাই থাকবে, শুধুমাত্র এক একটাই থাকবে। তো এক একটায় আমরা যে আই গো লিখলাম, ভালো করে বোঝ, এই জায়গাটায় একের এ দাগ দেবো, একের এ, ভালো করে বুঝে নে, একের এ আই গো, ঠিক আছে? এটা অ্যাফার্মেটিভে আছে, অ্যাফার্মেটিভ। এর মানে কি বলেছিলাম? এর মানে বলেছিলাম আমি যাই, আই গো মানে আমি যাই। যদি খাতায় না লিখে থাকিস তাহলে কিন্তু আমার কথাগুলো বেকার, খাতায় লেখ, তাহলেই বুঝতে পারবি। আই গো মানে আমি যাই। তাহলে আমি যাই না, আমি যাই না, সেটাও তো আসবে, পরের লাইনে আসবে আমি যাই না, বি 1 নম্বরই থাকবে, একের বি দাগ দিয়ে লিখবো আমি যাই না, আই ডোন্ট গো। এটা হচ্ছে নেগেটিভ, আমি সব আসছি বোঝাবো, আগে একটু করে নিই। সি নম্বর, এটারই একেরই সি নম্বর। সি নম্বর কি হবে? ডু আই গো, কোশ্চেন মার্ক হবে, এটাকে বলবো ইন্টারোগেটিভ, ডু আই গো। 4 নম্বর কি হবে? 4 নম্বর বলতে ডি, ডি নম্বর হবে ডোন্ট আই গো, এটাকে বলবো নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রথমে 1 নম্বরটা শিখি, 1 থেকে 12 অবধি আমরা পড়েছি। এবার 1 থেকে 12 অবধির প্রতি কটার 4টে করে আমরা বার করব সেন্টেন্স। এ বি সি ডি সাব পয়েন্ট, 1 এর জন্য সাব পয়েন্ট 4টে, 2 এর জন্য সাব পয়েন্ট 4টে, এরকম ভাবে। তো আমরা 1 এর এর গুলো সবগুলো শিখেছি, 12টা সেন্টেন্স, সরি। তো বি সি ডি এই 4টে শিখবো। এই যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে হ্যাঁ বাচক ছিল, আই গো আমি যাই, ক্লিয়ার? তাহলে এই আমি যাই এই সেন্সটাকে আবার 4 ভাবে বলা যায়। কি কি? আমি যাই, আমি যাই না, আমি কি যাই, আমি কি যাই না। এই যে 4টে পয়েন্ট পেলাম, এই 4টে পয়েন্ট আমরা শিখবো এবার। তাহলে দেখ, প্রথমটায় কি আসলো? ডোন্ট, আই ডোন্ট গো, ঠিক আছে? তারপরটা ডু আই গো, তারপরটা ডোন্ট আই গো। এবার ব্যাপার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো বলেছিলাম, সেইগুলোর ক্ষেত্রে এস বা ইএস আসে, সেই জায়গাটা আমি একটু মিস করে গেছি, আমি বলে দিচ্ছি পাশে। দেখ ওই জায়গাটা আসছে, দেখ আই গো যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের শেষে প্রথম টেন্সটার ক্ষেত্রে, প্রথম টেন্স মানে আমাদের হিসাবে 1 নম্বর, যেটার নাম সিম্পল প্রেজেন্ট টেন্স, এমফাসিস করছি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই শুধু কিন্তু এটা অ্যাপ্লিকেবল, যেটা বলবো। আদার
কোনো টেন্সের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। তো আই গো, আইটা কি ফর্মে আছে? ফার্স্ট পারসন। উই গো যদি বলতাম ফার্স্ট পারসন, ইউ গো সেকেন্ড পারসন, দে গো, দে কি আছে? থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। আমার দরকার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে যেখানে এস বসেছিল, সরি ইজ বসেছিল। কোথায় কোথায় ইজ বসেছিল? হিতে ইজ বসেছিল, শীতে ইজ বসেছিল, তারপরে ইতে ইজ বসেছিল। নেক্সট রাম, শ্যাম যদি একা কেউ হয় সেখানে বসেছিল ইজ। তো যেখানে যেখানে ইজ বসেছিল অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে ভার্বের শেষে এস বা ইএস আসবে, যুক্ত হবে। বোঝা গেল? এস বা ইএস যুক্ত হবে একের এ নম্বর ফর্মে, একের এ নম্বর ফর্মে। এ নম্বর ফর্ম সবসময় অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বাচক। এই সেন্টেন্সটায় সবসময় এস বা ইএস যুক্ত হবে। তাহলে আই গো হবে, আয়ের সঙ্গে কিন্তু কোনো কিছু হবে না, গোই থাকবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমার এস বাই এস যোগ হবে। তাহলে কি হবে? আই গো হবে, হি কি হবে? হি গোজ হবে, শি কি হবে? গোজ হবে। কারণ কি? ব্যাপার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। তাহলে যদি আই ডু হতো, এখানে কি হতো? হি ডাজ হতো, শি ডাজ হতো। রাইট দিয়ে যদি করি, আই রাইট, হি রাইটস, শি রাইটস, রাম রাইটস, শ্যাম রাইটস। কিন্তু রাম অ্যান্ড শ্যাম যেটা করেছিলাম সেটা কিন্তু আর দুজনে। তো সিঙ্গুলার নাম্বার হলেও, সরি থার্ড পারসন হলেও কিন্তু প্লুরাল নাম্বার হচ্ছিল, সেহেতু কিন্তু আমার রাম অ্যান্ড শ্যাম আর হচ্ছিল, তাই রাম অ্যান্ড শ্যাম গোই হবে, গোস কিন্তু হবে না। শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন যদি ম্যাচ করে তবেই কিন্তু এই এস বা এসটা যুক্ত হবে। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে দেখ এই পাশটা একটু দেখা। আছে? আচ্ছা, আমি এক নম্বরটাই আবারও করছি, এ রাইট দিয়ে করব, রাইট দিয়ে করব, ঠিক আছে? আই গো দিয়ে করেছি, তাহলে এখানে যদি হি হয় কি হবে? হি WRI রাইটস, হি রাইটস হবে একের এটা। একের বিটা কি হবে? দেখ ভালো করে বোঝ। এক নম্বর ফর্মের জন্য ডু বা ডাজ আসে বাইরে থেকে, এখানে কি এসেছিল? ডু এসেছিল। এক নম্বর ফর্মের জন্য কি আসে? এক নম্বর ফর্মে একে তোর যেটার নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট, বাইরে থেকে কি আসে? ডু অথবা ডাজ, ঠিক আছে? কি আসে বাইরে থেকে? ডু অথবা ডাজ। তো বাইরে থেকে কি আসছে? ডু অথবা ডাজ। ক্লিয়ার করে নে, এক নম্বর ফরম্যাটে বাইরে থেকে ডু অথবা ডাজ আসে। তাহলে যেখানে যেখানে এস বা ইএস যুক্ত হচ্ছে প্রথম, মানে এ নম্বর ফরম্যাটে, সেখানে বাইরে থেকে কি আসবে? ডাজ আসবে। কি করে বুঝবো? যেখানে যেখানে তোর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে সেখানে ডাজ আসে, আবার অ্যাফার্মেটিভে এস বাই এস যুক্ত হয়। তার মানে যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেখানে এস বাই এস যুক্ত হচ্ছে অ্যাফার্মেটিভে, নেগেটিভে ডাজ আসছে। এইটুকু ক্লিয়ার করে নে। আর বাদ বাকি যত আছে সেইগুলোতে কোনো এস বাই এস আসছে না অ্যাফার্মেটিভে, আর নেগেটিভে ডু আসছে। বোঝা গেল? শুধু তোকে ভাবতে হবে যে কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর কোনটা নয়। যেগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে সেখানে রাইটস লিখে দে। এবার যেখানে রাইটস হবে সেখানে কি হবে? হি রাইটস, হি ডাজ নট রাইট হয়ে যাবে, WRIT। দেখ এই যে এস বাই এস, এটা ডু এর সঙ্গে যুক্ত হয়ে গেল, ডু এর সঙ্গে যুক্ত হয়ে ডাজ নট হয়ে গেল, কিন্তু রাইটস এর এসটা কিন্তু আর হলো না, এই এসটাই সামনে চলে আসলো। দুবার এস বাই এস হবে না, প্রথমবারে চলে এসছে তাই এটা রাইট হয়ে গেল। সেকেন্ড টাইম আর কোনো রাইট
রাইটস হবে না, বোঝা গেল। সি নম্বর যদি করি, কিচ্ছু না, এটার ক্ষেত্রে কি করেছিলাম, নেগেটিভ যেটা নট ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি, আর এই ফরম্যাটটা ডুটা আগে চলে এসছে, কোশ্চেন ট্যাগ যেহেতু আসছে তাই অক্সিলারি সামনে চলে এসছে, তাই ডু আই গো, এখানে যেটা ডু ছিল নটটা বাদ দিয়ে দেবো, যেহেতু এটা নেগেটিভ নয়, আগেরটা নেগেটিভ ছিল তাই নট এসছে, এটা জাস্ট ইন্টারোগেটিভ অনলি, তাই নট থাকবে না, ডু দিয়ে শুরু হচ্ছে, যেহেতু কোশ্চেন ট্যাগ হচ্ছে অক্সিলারি সামনে আসছে, ডু আই গো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে বল, ডাজ, সরি হি আছে, ডাজ হি রাইট, কোশ্চেন মার্ক আসবে যখনই সামনে অক্সিলারি আসছে, তখনই কিন্তু শেষে কোশ্চেন মার্ক। ডি নম্বর ফরম্যাট, একেরই ডি নম্বর ফরম্যাট কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের জন্য ফার্স্টে কোশ্চেন ট্যাগ অক্সিলারি ডু ছিল, এখানেও ডু দিয়ে শুরু হলো, কিন্তু এখানে নেগেটিভও চলে এসেছে, নেগেটিভ মানে নট আসবে, তাহলে এখানে তার জন্য ডোন্ট আই গো ছিল, এখানে কি হবে একই রকম, ডাজ নট হি রাইট, WRIT। তাহলে এখানে আমরা কি শিখলাম, প্রথমটা এস বাই এস আসলো, তারপরে যখনই ডাজ চলে আসলো তখন কিন্তু এটা রাইট হয়ে গেল, রাইটস আর নেই। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আর দু একটা উদাহরণ দিয়ে করি। ধরে নে এখানে শি থাকলো, শি বা রাম বা শ্যাম, কেউ একজন, সবগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হতো, শি গোজ হতো, কিন্তু রাম গোজ, শ্যাম গোজ, কিন্তু রাম এন্ড শ্যাম গো, যেহেতু প্লুরাল, দে গো, ইউ গো, উই গো, বোঝা যাচ্ছে। তাহলে যদি ইউ থাকতো, ইউ ডোন্ট গো হতো, উই ডোন্ট গো হতো, দে ডোন্ট গো হবে, কিন্তু যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে, গোজ এর জায়গায়, এই জায়গায় যদি গোজ শি গোজ হতো, তাহলে এখানে হয়ে যাবে শি ডাজ নট গো, শি গোজ, শি ডাজ নট গো, এই ডাজের গোজের এস বাই এস সেটা ডাজের সঙ্গে চলে আসছে, ডু এর সঙ্গে এস বাই এস হিসাবে যোগ হয়ে যাচ্ছে, আর এই জায়গাটায় গোই থেকে যাচ্ছে। তারপরটা কি হতো, ডাজ শি গো, তারপরটা ডাজ নট শি গো। খুব সুন্দর ব্যাপার, ক্লিয়ার করে নেন। জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেই ভাবতে হবে আপনাকে, এস বাই এস প্রথমটাই আনতে হবে, পরের গুলাই ডাজ আনতে হবে, আর যদি তা না থাকে, থার্ড পারসন সিঙ্গুলার বাদে যত যা থাকবে আমার কিচ্ছু আনতে হবে না, সিম্পল ফার্স্ট ফর্ম বসিয়ে দেবো, আর বাইরে থেকে ডু আসবে, বোঝা গেল। ডু আর ডাজ আসতে পারে প্রথম বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তা আমি আরেকটা উদাহরণ দিই, এগুলো সব কিন্তু এক চলছে, একের